প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের সাথে আমি সংযুক্ত হয়েছি। তো আমরা গত ক্লাসগুলোতে যদি আমি নিয়মিত সময় দিতে পারতেছি না, আগামী সপ্তাহ ছাড়া নিয়মিত সময় দিতে পারবো না, তো যতটা সম্ভব আমি নিয়মিত তোমাদের সাথে থাকব। তো আমরা গত ক্লাসে করেছিলাম হলো 21 পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায় লেনদেন চ্যাপ্টারের 1-এর ক এবং খ। আজকে আমরা করব গ নাম্বার অঙ্ক। তো বন্ধুরা, বইয়ের 21 পৃষ্ঠা বের করি এবং আমরা দেখি 21 পৃষ্ঠায় কী লেখা আছে। গ নাম্বারে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। কি বলছে? হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তাহলে কিভাবে আমরা দেখাবো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা? এজন্যে আমাদের একটা ছক দরকার হবে। ছকটা আমরা একটু কিভাবে, আমি আগে একটু এঁকে নিয়েছি। ছকটার প্রথমে কি করা হয়েছে, প্রথমেই বন্ধুরা আমরা একটু ছকটা দেখব। ছকটায় কি কি কলাম আঁকা হয়েছে? প্রথমে আঁকা হয়েছে তারিখের একটা কলাম নেওয়া হয়েছে, উদ্বৃত্তর একটা কলাম নেওয়া হয়েছে, সম্পদসমূহ একটা কলাম নেওয়া হয়েছে, সেই সম্পদগুলোকে আবার কতগুলো সম্পদে বিভক্ত করা হয়েছে। এখানে আমি লিখছি নগদ এবং ব্যাংক, নগদ এবং ব্যাংক। আর দায়ের কলামে লিখছি পাওনাদার, আর এখানে আছে মালিকানা সত্ত্ব মন্তব্য। আমরা এইখানে একটা কলাম এঁকেছি, এটা হলো সমান সমান, আর এইখানে একটা কলাম এঁকেছি সেটা হলো প্লাস, আর এর পাশে আমরা মন্তব্যের কলাম দিয়েছি। তো বন্ধুরা এখন বলতে পারো তোমরা যে কেন এগুলো? হ্যাঁ, কেন আমরা ডিপলি একটা আলোচনা করব। বন্ধুরা গত ক্লাসে নিশ্চয়ই তোমাদের মনে আছে বা দেখেছো ক্লাসটি, কেন এই প্লাসটি বা দিলাম আর এই সমান সমানটা কেন দিলাম আর এই প্লাস বা কেন? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গত ক্লাসে আমরা একটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হলো হিসাব সমীকরণ এল এ সমান সমান এল যোগ ও ই। এতে কি বোঝাচ্ছে? এ হচ্ছে অ্যাসেট, সমান হবে দায় এবং মালিকানার সত্ত্বের যোগফল। তারই ধারাবাহিকতায় বন্ধুরা এই ছকটা আঁকা হয়েছে। তোমরা নিশ্চয়ই একটু খেয়াল করো। এ মানে সম্পদগুলো, অ্যাসেট, এই সেই অ্যাসেটগুলো, সম্পদগুলো হলো এই সম্পদ। তারপর কি? সমান সমান। তারপর কি? সমান দিলাম আমরা সমান। তারপর কি? তারপর হলো এল যোগ ওই, অর্থাৎ দায় যোগ মালিকানার সত্ত্ব। দায় হচ্ছে কি? এল পাওনাদার লিখছি দায়, যোগ এই সেই যোগ চিহ্ন, আর ওই ওনার্স ইকুইটি, তার মানে মালিকানার সত্ত্ব, এই সেই মালিকানার সত্ত্ব। তো বন্ধুরা বুঝতে পারছো, সম্পদ আমরা এ লিখে দিলাম, এল দায় লিখে দিলাম, মালিকানার সত্ত্ব ওই লিখে দিলাম, আর একটু নিচে লিখে এটা সুন্দর দেখা যাবে ওই, ও ই, ওই ওনার্স ইকুইটি।
তো ছকটা এই আলোকেই তৈরি করা হয়েছে। এখন তোমাদের মধ্যে আর একটা প্রশ্ন কাজ করবে যে তাহলে সম্পদের কলামে কয়টা কলাম দিব? সম্পদ তো নিলাম, একটা দেব না পাঁচটা দেব না দুইটা দেব না তিনটা দেব? দায়ের কলামে কয়টা কলাম দেব? নিশ্চয়ই তোমাদের একটা সন্দেহ কাজ করতেছে। আর মালিকানা সত্ত্ব নিয়ে সন্দেহ করার কিছু নেই, একটাই কলাম হবে, মালিকানা সত্ত্ব একটাই। তাহলে সম্পদ এবং দায়, সম্পদের ঘরে কয়টা কলাম হবে আর দায়ের ঘরে কয়টা কলাম হবে সেটা আমরা হিসাবটা অঙ্ক করার আগেই তৈরি করে নিব, কোথাও রাব করে নিব। তাহলে বন্ধুরা আমরা দুইভাবে রাব করতে পারবো। এই যে গত ক্লাসে অঙ্কটা করেছিলাম এইখান থেকে আমরা একটা ধারণা পাবো, অথবা আমরা মুখেও আলোচনা করে নিতে পারি। 1 তারিখে ডিসেম্বরের লেনদেনটা কী ছিল দেখো তো বন্ধুরা। 1 তারিখে লেনদেনটা ছিল 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে আমরা কি লিখেছিলাম? 1 তারিখের লেনদেনটায় নগদ অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ কথা পাইছি বন্ধুরা, সম্পদ, আর মালিকানা সত্ত্ব পেয়েছি। তাহলে একটু রাব করে নিই বন্ধুরা। তাহলে সম্পদের ঘরে কি পেলাম? নগদ। আমরা এখানে সম্পদ, এখানে ছোট করে একটু রাব করলাম, সম্পদ। কি পেলাম আমরা? সম্পদ। এই সম্পদের ঘরে আমরা একটু লিখলাম, সম্পদের ঘরে আমরা সম্পদ যে কয়টা হবে সেই নামটা একটু লিখলাম, সম্পদ। কি পাইলাম আমরা? নগদ। লিখলাম নগদ। কোথা থেকে? এই যেখান থেকে নগদ, এইখান থেকে নগদ আমরা পেলাম, নগদ। মালিকানা সত্ত্ব আমরা জানি, মালিকানা সত্ত্ব ছকটা আমরা রেখেছি আগেই। তারপরে আছে কি? পরে আছে হলো 3 নাম্বারটা। 3 নাম্বার লেনদেন একটু বন্ধুরা দেখো, 3 নাম্বার লেনদেনটা কি আছে? 3 তারিখে ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো। এতে আমাদের সম্পদ এবং দায়ের প্রভাবটা কি পড়েছিল? সম্পদ নগদ অর্থ ব্যাংকে জমা দেয় কারবারে নগদ অর্থ হ্রাস পেয়েছে। তার মানে এখানে নগদের সাথে সম্পর্ক, আর ব্যাংক বৃদ্ধি পেয়েছে। নগদ এবং ব্যাংক, তাহলে নগদ আমরা আগেই নিয়েছি, নগদের কলামটা আমরা আগেই একটা রাগ করে নিয়েছি। আর একটা নতুন করে আসলো ব্যাংক, লিখলাম ব্যাংক। তাহলে কি কি পাইলাম সম্পদে? নগদ আর ব্যাংক। দেখি পরে কিছু পাই কিনা। আর ধারে পণ্য ক্রয়ের ফলে 5 তারিখে যে ধারে পণ্য ক্রয় করা হয়েছিল সেখানে ব্যয় বেড়ায় মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তাহলে মালিকানা সত্ত্ব আমাদের জানা আছে। আর একটা দায় সৃষ্টি হয়েছে, পাওনাদার। আমরা দায়ের ঘরে একটা পাওনাদার, তাহলে এখানে দায়ের একটা রাগ করি, দায়, দায়, পাওনাদার, পাওনাদার। ওকে। পরে কি হয়েছে? 7 তারিখে নগদে পণ্য বিক্রয় করায় নগদ অর্থ এ বৃদ্ধি। তাহলে নগদ অর্থ, নগদ আমরা লিখেছি অলরেডি, নগদ আমরা লিখেছি। আর কি হয়েছে? নগদ অর্থ আর নগদ অর্থ পেয়েছি, আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে মালিকানা সত্ত্ব আমাদের জানা আছে। তাই নতুন করে দায় বা সম্পদে নতুন করে কোনো ছক আঁকার কোনো দরকার নেই, আর লিখলামও না এখানে। আর কি? পাওনাদারকে পরিশোধ। তার মানে পাওনাদার কমে গেছে, নগদ অর্থ দেয়, নগদ টাকাও কমে গেছে। তার মানে নগদ এবং পাওনাদার সম্পর্ক যা এখানে আছে, নগদ এবং পাওনাদার। তাহলে আমরা সেই হিসেবে সম্পদ পেলাম দুটো, আমরা সম্পদের কলমে দুটো ছক আঁকলাম। দায়ের দিকে আমরা ছক পেলাম কটা? পাওনাদার। লিখলাম আমরা বন্ধুরা পাওনাদার। আর এপাশে মালিকানা সত্ত্ব। এখন আমরা কাজটা করব। তো বন্ধুরা আমরা আগের জিনিসটাও কাজে লাগাতে পারি। কীরকম? প্রথমে আমরা কি আছে একটু বইটা পড়ি। 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এতে কি হয়েছে? আমরা যখন ওখানে করেছিলাম এখানে হয়েছিল যে নগদ
অর্থ মূলধন স্বরূপ আনায় ব্যবসায় নগদ বৃদ্ধি পেয়েছে, তাহলে না মানে নগদের ঘরে যোগ হয়েছে। আর মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে, তার মানে মালিকানা সত্ত্ব ওই যে বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে মানে মালিকানা সত্ত্ব বাড়বে। তাহলে আমরা 1 তারিখের লিখব কি ডিসেম্বর 2017 ডিসেম্বর 1 নগদ অর্থ আনায় 5 লাখ, নগদের ঘরে যোগ হবে 5 লাখ, আর মূলধন বাড়বে 5 লাখ লিখলাম। মন্তব্য হলো যে মূলধন আনায়ন ওকে। তারপর আমরা এখন উদ্বৃত্তের নিয়ে আসবে একটু। উদ্বৃত্ত এখানে যোগ করলে নামে 5 লাখ, এখানে কিছু নামে না, এখানে কিছু নাই, এখানে নামে 5 লাখ। এটা সমান সমান, এটাও সমান সমান, মন্তব্য হবে না। পরে কি আসছে বন্ধুরা, ডিসেম্বর 3 ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। এতে কি হলো, ব্যাংক বাড়লো, নগদ টাকা কমে গেল, যা আমরা এখানেও দেখিয়েছি বন্ধুরা। কত 3 তারিখে, এই যে 3 তারিখে আমাদের লেনদেনটা একটু দেখাই তোমাদের। কি হয়েছিল 3 তারিখে নগদ অর্থ ব্যাংকে জমা দেয় কারবার নগদ অর্থ এ হ্রাস পেয়েছে মানে নগদ অর্থ কমে যাবে, এবং ব্যাংক এ বৃদ্ধি পেয়েছে, তার মানে ব্যাংকের ঘরে বৃদ্ধি পাবে। তাহলে কত এটা, ডিসেম্বর 3 কত টাকা, টাকাটা হলো 50,000 টাকা, অর্থাৎ নগদ কমেছে 50,000, এজন্য 50,000 নগদ থেকে মাইনাসটা এরকম দেখাবো। আর ওদিকে ব্যাংকের ঘরে বেড়েছে 50,000 টাকা, এদিকে কোনো টাকা বসবে না, আর মন্তব্যের ঘরেও কোনো কথা লিখব না। কেন লিখব না মন্তব্যের ঘরের কথা? মন্তব্যের ঘরে কথা লিখব না এই কারণে, তার প্রশ্ন আসে যে কোনটা মন্তব্য করব আর কোনটা করব না। বন্ধুরা, যে টাকাগুলি মূলধনে বা মালিকানা সত্ত্বে প্রভাব ফেলবে শুধু সেই টাকার জন্য মন্তব্য লিখব, আর যে টাকা মালিকানার সাথে প্রভাব ফেলবে না তার জন্য আমরা মন্তব্য লিখব না। যেমন ব্যাংকে জমা দেওয়া হয়েছে নগদ টাকা কমে গেছে, ব্যাংক বৃদ্ধি পেয়েছে, মালিকানার সাথে কোনো প্রভাব পড়েনি, সুতরাং কোনো মন্তব্য হবে না। ধন্যবাদ। আমরা আবার এখানে উদ্বৃত্তটা নিয়ে নেব। উদ্বৃত্ত কত থাকে, 50,000 থেকে 5 লাখ থেকে 50,000 চলে গেলে 4,50,000। এখানে থাকে 50,000, এখানে কোনো কিছু থাকে না, এখানে থাকে 5 লাখ উদ্বৃত্ত। এরপরে কি আছে বন্ধুরা, 5 তারিখে দেখো তো 5 তারিখে কি হয়েছে, ধারে পণ্য ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। তাহলে আমাদের 5 তারিখে কি হয়েছিল, ধারে পণ্য ক্রয়ের ফলে মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে, তার মানে মালিকানা সত্ত্ব কমবে, এবং পাওনাদার বৃদ্ধি পেয়েছে, তার মানে পাওনাদার বৃদ্ধি পাবে, অর্থাৎ যোগ হবে। কত টাকা, এটা হলো কত তারিখে, ডিসেম্বর 5 লিখি বন্ধুরা, ডিসেম্বর 5। তাইলে ধারে পণ্য ক্রয় এটা একটা ব্যয়, এই জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস করে দিই আমি 25,000 টাকা দিয়ে, 25,000 টাকা দিয়ে। ওদিকে ধারে পণ্য ক্রয় করা হয়েছে, এজন্য পাওনাদার বৃদ্ধি পাবে। এই যে পাওনাদারের ঘরটা আছে, পাওনাদারের কলাম আমরা লিখলাম 25,000 টাকা প্লাস ফিগারে। যেহেতু ক্রয় একটা ব্যয়, এই জন্য আমরা ব্যয় লিখব মন্তব্যের ঘরে। কেন লিখলাম, কারণ এটা মূলধনের প্রভাব ফেলছে। ধন্যবাদ। আবার আমরা এটার উদ্বৃত্তটা নির্ণয় করব। উদ্বৃত্ত কত নামে, 4,50,000।
50,000, 25,000। আর এইখানে কত থাকে বন্ধুরা? 5 লাখ থেকে 25,000 চলে গেলে 4,75,000। এরপরে আমরা কি লিখব? 5-এর পরে রয়েছে 7, নগদে পণ্য বিক্রয়। তাহলে নগদে পণ্য বিক্রয় করলে কি হয় দেখি তো বন্ধুরা একটু লেনদেনটা 7 তারিখের। নগদে পণ্য বিক্রয় করায় নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে, তার মানে নগদের সাথে যোগ হবে। আর এটা একটা আয় হয় মালিকানার সত্ত্বে বৃদ্ধি পেয়েছে, তার মানে মালিকানার সত্ত্বে যোগ হচ্ছে, নগদে যোগ হচ্ছে। লেখো বন্ধুরা কত? 7 তারিখে। 7 কত টাকায় বিক্রি করা হয়েছিল? 45,000 টাকা। লিখে আমরা 45,000 টাকা দুই দিকে যোগ করব। 45,000 এদিকে 45,000 আমরা যোগ করি একটু। যেহেতু এটা মালিকানার সাথে প্রভাব ফেলছে এজন্য মন্তব্য লিখবো আমরা আয়। 4,75,000 সাথে 45,000 যোগ করলে হয় 5,20,000 সমান, এটা হলো, এগুলো হলো যোগ। সমান এখানে 50,000 নামে, এখানে 4,95,000 হয়, 4,95,000 যোগ করলে। আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা। তারপর কি কত তারিখ রয়েছে? 7-এর পরে 10, মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। যেহেতু এটা লেনদেন নয় সেহেতু হিসাব সমীকরণ যাবে না, সুতরাং আমাদের 10 তারিখ নিতে পারবো না। তারপর কি 15, 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাশ পাওয়া গেল। যেহেতু এটাও লেনদেন নয় এজন্য আমরা নিতে পারবো না। ডিসেম্বর 20, পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। তাহলে কি হলো দেখো বন্ধুরা, 20 তারিখে পাওনাদারকে পরিশোধ করায় নগদ অর্থ এ হ্রাস পেয়েছে এবং পাওনাদার এল হ্রাস পেয়েছে, তার মানে নগদ থেকে বাদ যাবে, পাওনাদার থেকে বাদ যাবে। 20 তারিখে 20 তারিখে এটা উদ্বৃত্ত লেখানো বন্ধুরা, উদ্বৃত্ত। আর এটা 20 তারিখে কত? পাওনাদারকে পরিশোধ 15,000, অর্থাৎ নগদ টাকা 15,000 কমে যাবে আর পাওনাদারও কমে যাবে 15,000 টাকা। এই উদ্বৃত্তটা এখানে নামাই দাও 25,000 টাকা বন্ধুরা, আর এখান থেকে 15,000 টাকা মাইনাস করো। তাহলে কত দাঁড়াইলো? আমরা স্কেল দিয়ে দাগটা দিব। এখানে বিয়োগ করলে পাই আমরা 4,80,000, 4,80,000। এখানে পাই 50,000 আর এখানে পাই 10,000 আর এখানে পাই 5,20,000, 20,000। তাহলে এখন আমরা এটা ক্লোজ করে দেব, টোটাল দাগ দিয়ে ক্লোজ করে দেব। এই দুইটা কলাম অর্থাৎ সম্পত্তির সকল কলাম যোগ করব। এটার নাম উদ্বৃত্ত ছিল, লিখি আমরা উদ্বৃত্ত। এই দুইটা যোগ করলে পাই আমরা 4,80,000 আর 50,000 5,30,000, 5,30,000 আমরা ক্লোজ করে দিলাম। এইটা যোগ করলেও পাই আমরা 5,30,000, 5,30,000। দুই দিক মিলে গেল বন্ধুরা।